ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইনস্টিটিউশনে সবাইকে স্বাগত। আজকে আমরা বায়োলজির কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। তোমরা জানো যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই প্রিভিয়াস ইয়ার খুব ভাইটাল একটা পার্ট প্লে। তো আজকে সেরকমই আমরা বায়োলজির 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা চলে আসছে আমরা আমাদের টপিকে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, মানুষের শরীরে সুষুম্না স্নায়ু সংখ্যা কত? তো এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে মানুষের শরীরে যে সুষুম্না স্নায়ুর সংখ্যা সেটা হচ্ছে 31 জোড়া। এই সুষুম্না স্নায়ু যেটাকে আমরা বলে থাকি স্পাইনাল নার্ভস। তো স্পাইনাল নার্ভসের সংখ্যা হচ্ছে 31 জোড়া বা 31 পেয়ার। এবার আর এই 31 জোড়া কতগুলো সংখ্যায় থাকে? যদি আমরা সবার প্রথম দেখি যে 31 জোড়ার মধ্যে সার্ভাইকাল কতগুলো থাকে, না সার্ভাইকাল থাকে হচ্ছে আমাদের 8 জোড়া। সার্ভাইকালের পরবর্তী যে থোরাসিক, সেই থোরাসিকের সংখ্যা হয় 12 জোড়া। নেক্সট আমাদের থাকে লাম্বার এবং তারপরে থাকে স্যাক্রাল বা কিছু জায়গায় এটাকে আমরা স্যাক্রামও বলে থাকি। তো এই স্নায়ুর সংখ্যা প্রত্যেকটাই হয়ে থাকে 5 জোড়া। এবং একদম শেষে যে স্নায়ু অর্থাৎ কক্সিজিয়াল, সেই কক্সিজিয়াল স্নায়ুর সংখ্যা হয়ে থাকে 1 জোড়া। এই হয়ে গেল আমাদের টোটাল 31 জোড়া যে সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ তার সংখ্যা। এটাই যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় স্পাইনাল নার্ভ না বলে আমাদের পরবর্তী স্নায়ুর সংখ্যার কত, তো পরবর্তী স্নায়ুর সংখ্যা মনে রাখবে আমাদের, তখন আনসারটা হয়ে যাবে 12 জোড়া। নেক্সট আমরা পরবর্তী কোয়েশ্চনে আসবো। আমাদের নেক্সট প্রশ্ন, প্রতি একক ভরে বেশি ক্যালোরির যোগান দেয় যে খাদ্য সেটা। তো প্রথমেই বলে রাখি, আমরা জানি যে খাদ্যের উপাদানকে মূলত আমরা 6টা ভাগে ভাগ করি। এই 6টা ভাগ কি কি? না প্রথমত আমরা দেখে থাকি কার্বোহাইড্রেট, দ্বিতীয়ত আমরা দেখে থাকি প্রোটিন এবং তৃতীয়ত আমরা দেখে থাকি ফ্যাট। এই যে তিনটে উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটে উপাদানকে আমরা বলে থাকি দেহের শক্তির যোগানকারী উপাদান। তাহলে কোন খাদ্য উপাদানগুলো আমাদের দেহে শক্তির যোগান দেয়? এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। উল্টো দিকে যদি কখনো বলা হয় যে দেহে রোগ প্রতিরোধক উপাদান, আমরা কাকে বলবো? না দেহে প্রতিরোধকারী উপাদানগুলোর মধ্যে থাকে ভিটামিন, খনিজ লবণ এবং জল। এই তিনটি উপাদানকে আমরা কি বলছি? না দেহের প্রতিরোধক উপাদান বলছি। অর্থাৎ যে কোনো রোগ জীবাণু যদি আমাদের দেহে প্রবেশ করে তার হাত থেকে দেহকে প্রোটেকশন দেয় এই তিনটি খাদ্য উপাদান। এই যে শক্তির যোগানকারী তিনটি উপাদান আমরা বললাম কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এটা কোনটা কতটা পরিমাণ শক্তি আমাদের দেয়? মনে রাখবে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যে তাপন মূল্য, অর্থাৎ প্রতি গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা কতটা শক্তি পাই যদি আমরা সেটাকে দেখি, সেটা হয়ে থাকে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ প্রতি গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4.1 কিলো ক্যালোরি শক্তি পেয়ে। এটাই যদি আমরা আমাদের সেকেন্ড টপিকে আসি অর্থাৎ প্রোটিন, মনে রাখবে প্রোটিনের তাপন মূল্য 4.2 কিলো ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ প্রতি গ্রাম প্রোটিন থেকে আমরা শক্তি পাই 4.2 কিলো ক্যালোরি। এবং এটাই যদি আমরা ফ্যাটের ক্ষেত্রে দেখি, মনে রাখবে ফ্যাটের ক্ষেত্রে তাপন মূল্য 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ প্রতি গ্রাম ফ্যাট থেকে আমরা 9.3 কিলো ক্যালোরি শক্তি পাই। তো তোমাদের প্রশ্নে এটাই জিজ্ঞেস করেছিল যে প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য উপাদান সেটা পেয়ে। তিনটের সঙ্গে দেখতে পাচ্ছ এই 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম, এইটা সবচাইতে বেশি, তার মানে সবচাইতে বেশি শক্তি যোগান দেয় যে খাদ্য উপাদান সেটা আমাদের হয়ে যাবে কি ফ্যাট। এবার আমরা আসবো আমাদের নেক্সট প্রশ্ন। বলা হচ্ছে ইসিজি লিপিবদ্ধ করে, অর্থাৎ
ইসিজির সাহায্যে আমরা কি মেজার, এটা তো খুব ইজি কোশ্চেন, তোমরা প্রত্যেকেই জানো। ইসিজির পুরো নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে কার্ডিও, এই কার্ডিও কথাটা কোথা থেকে আসছে আমরা জানি, কার্ডিওলজি কথাটার অর্থ হচ্ছে কি না জীববিজ্ঞানের যে শাখায় আমরা কি করি না হৃদপিণ্ড নিয়ে আলোচনা করি তাকে আমরা বলে থাকি কার্ডিওলজি। তার মানে ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম কথা থেকে আমরা বুঝতে পারছি যে ইসিজি কি লিপিবদ্ধ করে, আমাদের যে হার্ট বিট বা হৃদস্পন্দন তারা হাড়কে লিপিবদ্ধ করে থাকে। নেক্সট কোশ্চেন, কোন ব্যক্তি অ্যালকোহলের আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় এর কারণ দেখো, যখন অ্যালকোহলের কনজাম্পশন বডিতে বেড়ে যায় তখন আমাদের যে যকৃৎ বা লিভার সেটা ওই অ্যালকোহলটাকে ব্রেক করার জন্য ভাঙার জন্য প্রচন্ড পরিমাণে কি হয় উদ্দীপিত হয়ে ওঠে, এবং এই অ্যালকোহলটাকে ব্রেক করে করে ও যে সিম্পল পার্টটা তৈরি করে, অর্থাৎ আমাদের এই অ্যালকোহল, সেই অ্যালকোহল হচ্ছে কমপ্লেক্স পার্ট। যখন দীর্ঘদিন ধরে প্রচন্ড মাত্রায় এটা আমাদের লিভারে পৌঁছাচ্ছে, তো লিভার সেক্ষেত্রে কি করে না অ্যালকোহলকে ব্রেক করার জন্য ভাঙার জন্য প্রচুর পরিমাণে পাচক রস তৈরি করতে থাকে। যেই রস কি করে অ্যালকোহলকে ভেঙে সিম্পল কম্পোনেন্টে পরিণত করে। এই যে সিম্পল কম্পোনেন্টে পরিণত হচ্ছে, এই সিম্পল কম্পোনেন্টটা আমাদের লিভারের জন্য প্রচন্ড পরিমাণে ক্ষতিকারক, যেটা আমাদের লিভার ড্যামেজের কারণ হয়। তার মানে এই যে অ্যালকোহলের অধিক আসক্তি সেটার জন্য লিভার কেন ক্ষতিগ্রস্ত হয় তার আনসার আমরা এখানে বুঝতেই পারছি যে আমাদের যে লিভার সেটা বেশি উদ্দীপিত হচ্ছে এবং সেখান থেকে বেশি পাচক রস নির্গত হচ্ছে। বেশি পাচক রস নির্গত হলে সেটা কি করবে অ্যালকোহলকে ব্রেক করবে, এবং ব্রেক করার মাধ্যমে যে সিম্পল কম্পোনেন্টস গুলো তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে না আমাদের লিভার ড্যামেজের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা চারটে কোয়েশ্চেন দেখলাম, চলে এসেছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে জিজ্ঞেস করা হয়েছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত, অর্থাৎ লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে। তা আমরা এই কোয়েশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় দেখি, সেটা ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ডাব্লিউবিপি বিভিন্ন এর। তো মাথায় রাখবে লোহিত রক্তকণিকা বাঁচে 120 দিন। এবার আমরা জানি রক্তের কণিকা 3 ধরনের থাকে, লোহিত রক্তকণিকা, আরেক ধরনের কণিকা থাকে শ্বেত রক্তকণিকা, এবং আরেক ধরনের কণিকা থাকে অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল যেরকম আমরা জানলাম 120 দিন, ঠিক একই রকম ভাবে যদি আমাকে জিজ্ঞেস করা যাবে অনুচক্রিকার আয়ুষ্কাল পাবো, সেক্ষেত্রেও আমরা অনুচক্রিকার যে আয়ুষ্কাল সেটাকে মনে রাখবো কতদিন বাঁচে, এবং যেটা আমাদের শ্বেত রক্তকণিকার আয়ুকাল সেটাকেও আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে একই সঙ্গে আমরা রক্তের 3 ধরনের কণিকাকে কভার করে নিই। এবার যদি কখনো প্রশ্ন করে যে রক্তের কোন কণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ উপস্থিত থাকে, সেক্ষেত্রেও আনসারটা মনে রাখবে লোহিত রক্তকণিকা, এর মধ্যেই হিমোগ্লোবিন থাকে, সেই জন্যই লোহিত রক্তকণিকার কালারটা হয়ে থাকে রেড। আসলে আমাদের নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে পেশি ক্লান্তির জন্য কোন জিনিসটা দায়ী। এটা ছোটবেলা থেকে আমরা জানি যে যখন পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয় ঠিক সেই সময় কি হয় আমাদের পেশি ক্লান্ত হয়ে পড়ে। তাহলে পেশির ক্লান্তির জন্য কোনটা দায়ী না ল্যাকটিক অ্যাসিড দায়ী। যেহেতু ল্যাকটিক অ্যাসিড কনসেপ্টটা এখানে এলো, কয়েকটা জিনিস বলে রাখি, তোমাদের বিভিন্ন পরীক্ষায় কয়েকটা জৈব অ্যাসিড থেকে প্রশ্ন করে যে কোথায় কোন ধরনের জৈব অ্যাসিড থাকে। তো তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলি, যদি কখনো প্রশ্ন করে লেবুতে কোন জৈব অ্যাসিড উপস্থিত থাকে, এনে রাখবে লেবুতে উপস্থিত থাকে সাইট্রিক অ্যাসিড। যদি কখনো প্রশ্ন করা হয় ভিনিগারে কোন অ্যাসিড উপস্থিত থাকে, মনে রাখবে ভিনিগারে উপস্থিত থাকে অ্যাসিটিক অ্যাসিড। যদি প্রশ্ন করে যে আপেলে কোন অ্যাসিড উপস্থিত থাকে, মনে রাখবে আপেলে উপস্থিত থাকে ম্যালিক অ্যাসিড।
তখন প্রশ্ন করে পিঁপড়ের হুল, এই পিঁপড়ের হুলে কোন অ্যাসিড উপস্থিত থাকে? মনে রাখবে পিঁপড়ের হুলে উপস্থিত থাকে ফর্মিক অ্যাসিড। নেক্সট, যদি প্রশ্ন করা হয় দুধ বা দই, এতে কোন অ্যাসিড উপস্থিত থাকে? মনে রাখবে এতে উপস্থিত জৈব অ্যাসিড হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। যদি বলা হয় তেঁতুল বা আঙুর, এতে উপস্থিত থাকে কোন অ্যাসিড? মনে রাখবে তেঁতুল বা আঙুরে উপস্থিত থাকে টার্টারিক অ্যাসিড। এবং আরেকটা শেষ যে অ্যাসিড সম্পর্কে প্রশ্ন করে, জিজ্ঞেস করে গমে কোন অ্যাসিড উপস্থিত থাকে? মনে রাখবে গমে উপস্থিত যে অ্যাসিড সেটা হচ্ছে গ্লুটানিক অ্যাসিড। তো এই হচ্ছে আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা বেশ কিছু জৈব অ্যাসিড, যেগুলো বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আমাদের করে। আসবো নেক্সট কোয়েশ্চেন। বলছে নিকট দৃষ্টি ঠিক করার জন্য আমরা কোন ধরনের লেন্সকে ব্যবহার করি? আমরা মূলত চোখের দু ধরনের সিনড্রোম দেখেই থাকি। কি কি? একটাকে আমরা বলে থাকি হাইপারমেট্রোপিয়া এবং আরেকটাকে আমরা বলে থাকি মায়োপিয়া। এই হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়াতে কি ঘটনা ঘটে না? মায়োপিয়া হচ্ছে যাদের ক্ষেত্রে চোখের পাওয়ারটা মাইনাসে থাকে, অর্থাৎ আমরা কাছের জিনিসগুলোকে দেখতে পাই কিন্তু দূরের জিনিস দেখতে পাই না, এটাকে আমরা বলছি মায়োপিয়া। এই মায়োপিয়ার বাংলা হচ্ছে আমাদের নিকট দৃষ্টি সম্পন্ন। কেন? কারণ বললাম মায়োপিয়াতে আমরা কাছের জিনিস দেখতে পাই, নিকটের জিনিস দেখতে পাই কিন্তু দূরের জিনিস দেখতে পাই না, তাই এটা হচ্ছে আমাদের মায়োপ। হাইপারমেট্রোপিয়া হচ্ছে মায়োপিয়ার ঠিক উল্টো কনসেপ্ট, অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন, মানে কাছের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস যেগুলো রয়েছে সেগুলোকে ও দেখতে পাচ্ছে না, কিন্তু যেগুলো দূরের জিনিস সেগুলো কি ওর কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার। যেহেতু দূরের জিনিস দেখতে পাচ্ছে সেই জন্যই নামটা হচ্ছে দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। মাথায় রাখবে এই হাইপারমেট্রোপিয়া এটার ট্রিটমেন্টের জন্য যে লেন্স ব্যবহার করা হয় সেটা হচ্ছে কনভেক্স লেন্স, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি উত্তল লেন্স। আর যদি বলা হয় মায়োপিয়ার জন্য আমরা কোন লেন্সকে ব্যবহার করব? মনে রাখবে কনকেভ লেন্স বা অবতল লেন্সকে আমরা ব্যবহার করি এই ক্ষেত্রে না মায়োপিয়া ট্রিটমেন্টের জন্য। মায়োপিয়াটা মেইনলি মাইগ্রেশন পাওয়ার, যেটা যে কোনো বয়সের ক্ষেত্রে দেখা যায়। হাইপারমেট্রোপিয়াটা বেশিরভাগ ক্ষেত্রে একটু বেশি এজে গিয়ে দেখা যায়, যেটা প্লাসে পাওয়ার হয়ে থাকে। আমরা দুটো কোয়েশ্চেন দেখলাম এখান থেকে, যে নিকট দৃষ্টি সম্পন্ন যে ত্রুটি সেটা ঠিক করবো তাহলে আমরা কিসের সাহায্যে? আমরা বুঝে গেছি নিকট দৃষ্টি মানে হচ্ছে আমাদের মায়োপিয়া, যেটাকে আমি অবতল লেন্সের সাহায্যে নির্ণয় করতে পারব। চলে আসবো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন। মানুষের দুধে দাঁতের সংখ্যা কটা? আমরা জানি যে যে কোনো শিশুর একদম 5 বছর বয়স পর্যন্ত যে দাঁতগুলো দেখা যায় সেগুলো হচ্ছে দুধে দাঁত। পরে সেই দুধে দাঁত পড়ে যায় এবং পার্মানেন্ট বা স্থায়ী দাঁত তারপরে গজায়। তো দুধে দাঁতের সংখ্যা কটা যদি জিজ্ঞেস করা হয় সবসময় মনে রাখবে দুধে দাঁতের সংখ্যা হচ্ছে 20টা। কিন্তু যদি বলে তোমাকে যে পার্মানেন্ট টিপ অর্থাৎ স্থায়ী দাঁতের সংখ্যা কটা, মনে রাখবে পার্মানেন্ট টিপের সংখ্যা হচ্ছে 32টা। এই 32টা দাঁতের নাম কি সেটাও আমরা দেখব। দুটো পাটিতে দাঁত থাকে 32টা, ওপরের পাটিতে থাকে 16টা দাঁত, নিচের পাটিতে থাকে 16টা। ওপরের পাটিতে যে 16টা দাঁত থাকে সেই 16টা দাঁতকে যদি তুমি মাঝখান থেকে ভাগ করে নাও, অর্থাৎ এদিকে 8টা এবং এদিকে 8টা দাঁতকে যদি আমি ভাগ করে নিই, এই 8টা দাঁতের মধ্যে কি কি ভাগ থাকে? এর মধ্যে থাকে হচ্ছে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার এবং আরেকটা হচ্ছে মোলার। ইনসাইজার সংখ্যা কটা? এদিকের পাটি মানে যে কোনো দুটো পাটির একটাকে যদি তুমি নাও, প্রথম দুটো দাঁতকে বলা হয় ইনসাইজার। তারপরে দেখবে একটা দাঁত এরকম ছুচানোর মতন হয়,
এই ছুচানো দাঁতটাকে বলা হয় এটাকে ক্যানাইন। যারা মাংসাশী প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে এই ক্যানাইন দাঁতটা যথেষ্ট ডেভেলপড হয়। কেন? কারণ ক্যানাইন দাঁতের কাজই হচ্ছে মাংস টেনেছে। নেক্সট, প্রিমোলার দাঁতের সংখ্যা থাকে 2টো এবং মোলার দাঁতের সংখ্যা থাকে 3। অর্থাৎ যে কোনো একটা দাঁতের একটা সাইডকে যদি আমি দেখি, 2টো ইনসাইজার, একটা ক্যানাইন, 2টো প্রিমোলার, 3টে হচ্ছে মোলার। তার মানে এদিকে এটা একটা দাঁত। ঠিক একই রকম অ্যারেঞ্জমেন্ট আমরা এদিকের পার্টিতেও দেখতে পাবো। তাহলে ওপরের পার্টিতে হলো 8-16টা এবং একই রকম দাঁত আমরা নিচের পার্টিতেও দেখতে পাই 16টা। টোটাল 16+16 হয়ে গেল আমাদের 32টা দাঁত, যেটা হচ্ছে স্থায়ী দাঁতের সংখ্যা। আর অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দুধের দাঁতের সংখ্যা হচ্ছে 20টা। পরবর্তী কোয়েশ্চেন আমরা আসবো। 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেনকে পরিবহন করে? এটা তো বিশেষ কিছু বোঝার নেই। আমরা জানি যে 100 ml রক্তে যদি বলো অক্সিজেনের পরিমাণ কত, সেটা মাথায় রাখবে 20 ml অক্সিজেন থাকে। এটাই যদি তোমাকে বলতো 100 ml রক্তে আমাদের অক্সিজেন না বলে যদি বলতো হিমোগ্লোবিন কেমন থাকে, তখন আনসারটা হয়ে যেত আমাদের 10। আসছি নেক্সট কোয়েশ্চনে। নিচের কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে? আমরা কথায় বলে থাকি তিমি মাছ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা পিসেস এর অন্তর্ভুক্ত নয়। এটা কার অন্তর্ভুক্ত? তিমি মাছ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এবং মাথায় রাখবে যে কোনো স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রেই যদি তার শ্বাস অঙ্গের নাম জিজ্ঞেস করা হয়, মাথায় রাখবে ফুসফুস। তাই তিনি যতই মাছ হোক, যেহেতু স্তন্যপায়ী প্রাণী, সেহেতু তিমির যে শ্বাস অঙ্গ, সেই শ্বাস অঙ্গের নাম হবে ফুসফুস। যদি আমরা ফুলটার ফুলটা আমরা দেখতে পাই কার ক্ষেত্রে না মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এছাড়া আরো একটা কনসেপ্ট থাকে, ফুলকার পরিবর্তে বলা হয় এটাকে বহিঃ ফুলকা বা যেটাকে এক্সটার্নাল গিলসও বলে। যদি কখনো বলে বহিঃ ফুলকা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মনে রাখবে বহিঃ ফুলকা দেখা যায় ব্যাঙাচির ক্ষেত্রে। মাছের ক্ষেত্রে ফুলকা এবং ব্যাঙাচির ক্ষেত্রে বহিঃ ফুলকা। আর দেহের যে বলি আবরণ অর্থাৎ দেহের ত্বক, তার সাহায্যে কার শ্বাস করতে চলে। যেরকম ধরো বলতে পারি আমরা অ্যামিবা মানে স্পঞ্জ, এই ধরনের যে সমস্ত জলজ জীব একদম প্রিমিটিভ ক্লাসে, তাদের ক্ষেত্রে আমরা এই বহি আবরণ বা দেহের ত্বকের মাধ্যমে শ্বসন কার্য সম্পন্ন হতে দেখি। নেক্সট কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছে, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভিটামিনের কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। আগে আমি এই কোয়েশ্চেনের আনসার করে নিই। ভিটামিন ডি এর অভাবে যে রোগ হয় তোমরা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে রিকেট। এবার প্রশ্ন হচ্ছে এখানে আরো কয়েকটা অপশন আছে। যেমন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস, এটা কোন ভিটামিনের অভাবে হয়? মাথায় রাখবে রাতকানা হয়ে থাকে ভিটামিন এ এর অভাবে। যদি বলা হয় স্কারভি, এটা কারণে হয়, মনে রাখবে স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে। এবার আরো কয়েকটা এরকম ইম্পর্টেন্ট জিনিস আমি ভিটামিন সম্পর্কে বলি। একটা প্রশ্ন মানে জিজ্ঞেস করি, এই যে ভিটামিন ডি পড়লে যার অভাবে রিকেট রোগ হচ্ছে, সেই রিকেট রোগ হচ্ছে যে ভিটামিন ডি এর অভাবে, সেই ভিটামিন ডি এর রাসায়নিক নাম তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। তো মাথায় রাখবে সবার প্রথম যে ভিটামিন এ, যেটার অভাবে ডাক্তার রোগ হচ্ছে, সেই ভিটামিন এ যে রাসায়নিক নাম সেটা হচ্ছে রেটিনল। বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করে, খুব ইম্পর্টেন্ট টপিক ভিটামিন এ রাসায়নিক নাম আমরা বললাম রেটিনল। যদি প্রশ্ন করা হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, মনে রাখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। যদি প্রশ্ন করে ভিটামিন পি এর রাসায়নিক নাম কি, মাথায় রাখবে ভিটামিন পি এর রাসায়নিক নাম হচ্ছে সাইট্রিক। পরবর্তীতে যেটা মানে জিজ্ঞেস করা হয়েছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, মাথায় রাখবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এর পরবর্তীতে যে ভিটামিন আমাদের আসে সেটা হচ্ছে ভিটামিন ই। এই ভিটামিন ই এর রাসায়নিক নাম যদি জিজ্ঞেস করা হয়,
মাথায় রাখবে ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। সেই সঙ্গে এই ভিটামিন ই এর আরো দুটো নাম আছে। কি? এই ভিটামিন ই কি করে, আমাদের যে মাসেলগুলো সেই মাসেলকে টাইট রাখতে হেল্প করে, অর্থাৎ এর অ্যান্টি এজিং প্রপার্টি রয়েছে। সেই জন্য ভিটামিন ই এর আরো একটা নাম হচ্ছে বিউটি ভিটামিন। এবং যেহেতু ভিটামিন ই বন্ধ্যাত্ব প্রতিরোধে সহায়তা করে, সেই জন্য এর আরো একটা নাম হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। তাহলে ভিটামিন ই এর দু ধরনের রাসায়নিক নাম আমরা পেলাম, বিউটি ভিটামিন এবং অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। আরো একটা প্রশ্নে ভিটামিন থেকে জিজ্ঞেস করে বিভিন্ন পরীক্ষায়, সেটা হচ্ছে কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন হয় না, অর্থাৎ রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন। মাথায় রাখবে রক্ত তঞ্চনে সহায়তা করে ভিটামিন কে, যার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনোন। এই ফাইলোকুইনোন হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তাকারী ভিটামিন। এবার আসবে আমাদের নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়? এটা একদম ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন, সবসময় মাথায় রাখবে যে প্রক্রিয়ায় সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন পরিবহন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট। এই পদ্ধতিতে আমরা সরাসরি অক্সিজেনকে ব্যবহার করি। ব্যাস, এখান থেকে বিশেষ কিছু আর জানার নেই আমার। চলে আসবো নেক্সট প্রশ্ন। সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়? আমরা জানি পেনিসিলিন পাওয়া যায় কোথা থেকে? পেনিসিলিয়াম নোটেটাম। এই পেনিসিলিয়াম নোটেটাম যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে এক ধরনের ছত্রাক। এই ছত্রাক থেকে আমরা কি পেনিসিলিন পেয়ে থাকি। এবং যদি কখনো প্রশ্ন করে পেনিসিলিন কে আবিষ্কার করে, সেক্ষেত্রেও এটা বহুপরীক্ষায় রিপিট হয়েছে। পেনিসিলিন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। চলে আসবো আমাদের নেক্সট প্রশ্ন। প্রাচীন সংবহন কলাপত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলের প্রকৃতি। আমাদের আগে বুঝতে হবে স্টিল জিনিসটা কি না। যে কোনো উদ্ভিদের যদি আমরা মূল বা কাণ্ডের স্ট্রাকচার দেখি, একদম বাইরে থেকে কাণ্ডকে যদি দেখো, বাইরে থেকে ভেতরের দিকে কি কি লেয়ার থাকে? প্রথম লেয়ারকে আমরা বলে থাকি এপিডার্মিস, তার পরবর্তী লেয়ার থাকে হাইপোডার্মিস, তার ভেতরে থাকে কর্টেক্স, এবং একদম ভেতরে যে লেয়ার থাকে সেই ভেতরের লেয়ারটাকে আমরা বলে থাকি এন্ডোডার্মিস। এন্ডো মানে হচ্ছে একেবারে ভেতরের লেয়ার। তো এই এন্ডোডার্মিস লেয়ারটার মধ্যে যা কিছু আমরা দেখতে পাই সেটাকেই বলা হয় থাকে স্টিলি। এবার যখন উদ্ভিদ একদম প্রিমিটিভ স্টেজে ছিল, অর্থাৎ প্রথম ল্যান্ডে গঠিত হওয়া প্ল্যান্ট যখন তৈরি হচ্ছে, তার যে স্টিলি ছিল সেই স্টিলিটা ছিল কিরকম? প্রোটোস্টিলি প্রকৃতির। বা প্রোটোস্টিলি মানে কি? মানে হচ্ছে এই এন্ডোডার্মিস যে স্তর, তার মধ্যে মাঝখানে থাকবে হচ্ছে জাইলেম এবং তাকে ঘিরে অবস্থান করবে হচ্ছে ফ্লোয়েম। এটাই হচ্ছে প্রোটোস্টিলি বৈশিষ্ট্য। মাঝখানে জাইলেম এবং তাকে ঘিরে অবস্থান করছে ফ্লোয়েম। আর আমাদের নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিওফাজ কি? আমরা জানি ব্যাকটেরিওফাজ হচ্ছে এক ধরনের, যতই জানি না ব্যাকটেরিওফাজ এটা হচ্ছে এক ধরনের ভাইরাস, যার কাজ কি? এটা আমাদের বডিতে কিন্তু একটা উপকারী ভাইরাস হিসেবে কাজ করে, যে বিভিন্ন যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, সেই ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে কি করে না ধ্বংস। এখান থেকে একটা টার্ম মনে রাখবে, কখনো কখনো জিজ্ঞেস করা হয় এই যে ভাইরাস টার্মটা আমরা পড়ছি, সেই ভাইরাস কথার অর্থ কি? মনে রাখবে ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে ভাইরাসকে আমরা বলে থাকি জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। কেন? কারণ ভাইরাসের দেহের কিছু ক্যারেক্টার জীবের সঙ্গে মেলে, কিছু ক্যারেক্টার জড় পদার্থের সঙ্গে মেলে। যেরকম যদি দেখি দেহের ভেতরে ভাইরাস কি করতে পারে? বংশবৃদ্ধি করতে পারে, এটা জীবের বৈশিষ্ট্য।
তার মানে যে কোনো পোষক জীবের দেহের ভেতরে ভাইরাস জীব হিসেবে আচরণ করছে। আবার যদি দেহের বাইরে থাকে সেক্ষেত্রে কি না ভাইরাসের জড়ও দেখতে পাওয়া যায় না, অর্থাৎ দেহের বাইরে সে জড় পদার্থের মতো আচরণ। যেহেতু এক এক জায়গায় এক এক রকম আচরণ করছে সেই জন্য ভাইরাসকে আমরা বলে থাকি জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। তো এতদূর পর্যন্ত ছিল আজকে আমাদের আলোচনা। নেক্সট দিন আমরা পরবর্তী আরো কিছু কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।